হ্যালো স্টুডেন্ট, মিশন ফিজিক্সে তোদের সকলকে স্বাগত। আজ তোদের কাছে ব্যাখ্যা করব মহাকর্ষ। আগেকার মানুষের মহাকর্ষ সম্পর্কে ধারণা খুবই কম ছিল। তাদের ধারণা ছিল পৃথিবী স্থির এবং পৃথিবীর চারপাশে সূর্য ও অন্যান্য নক্ষত্র ঘুরছে। মহাকর্ষ সম্পর্কে প্রথম ধারণা দেন ভারতীয় মনীষী বিজ্ঞানী আর্যভট্ট। তিনি বলেন সূর্য স্থির এবং সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছে। বিজ্ঞানী ক্যাপলার গ্রহের গতি সংক্রান্ত তিনখানা সূত্র দেন। এরপর নিউটন মহাকর্ষ সম্পর্কে বিশদ আলোচনা করেন এবং তিনি মহাকর্ষ সম্পর্কে একটি সূত্র দেন। সেই সূত্র দিয়ে সমস্ত কিছু ব্যাখ্যা করা যায়। আমরা এখন আলোচনা করব নিউটনের মহাকর্ষ সূত্র। এই চ্যাপ্টারে মূল আলোচ্য বিষয় হলো প্রথমে নিউটনের মহাকর্ষ সূত্র, তারপরে অভিকর্ষীয় ত্বরণ এবং বিভিন্ন ক্ষেত্রে অভিকর্ষীয় ত্বরণের কিরূপ পরিবর্তন হয় তা তোমাদের দেখাবো। এরপরে তোমাদের কাছে আলোচনা করব মহাকর্ষীয় প্রাবল্য, মহাকর্ষীয় বিভব, মহাকর্ষীয় স্থিতিশক্তি, তারপরে মুক্তিবেগ, মুক্তিবেগের মান এবং মুক্তিবেগ সংক্রান্ত অনেকগুলি অঙ্ক। এরপরে ক্যাপলারের সূত্র, কৃত্রিম উপগ্রহের গতি, মেরু এবং ভূসমলয় উপগ্রহ এবং মহাকর্ষের বিভিন্ন বিষয় সংক্রান্ত এনসিইআরটি ফিজিক্স এবং আমার যা ধারণা হয়েছে সেখান থেকে তোমাদের খুব ইম্পর্টেন্ট অঙ্ক করাবো, যেগুলো তোমাদের কনসেপ্ট বিল্ডিংয়ে কাজে লাগবে এবং তোমাদের পরীক্ষাতে অনেক কাজে লাগবে। ওকে, তাহলে আরম্ভ করি। প্রথমে নিউটনের মহাকর্ষ সূত্র। এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা উহাদের সংযোগী রেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তু কণা দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং উহাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন m1 ও m2 ভরের দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব স্মল r হলে আকর্ষণ বল F প্রপোর্শনেট m1 m2 এবং F প্রপোর্শনেট 1/r²। এই সম্পর্ক দুটিকে সমন্বয় করে পাই F = G m1 m2/r²। G হল সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এখন আমরা G এর সংজ্ঞা বের করব। দেখে নাও, যদি m1 = m2 = 1 এবং r = 1 হয়, তবে G = F, অর্থাৎ দুটি একক ভরের বস্তুর মধ্যবর্তী দূরত্ব একক হলে উহাদের মধ্যে ক্রিয়াশীল বলকে মহাকর্ষীয় ধ্রুবক বলে। এর মান 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার kg⁻² এবং এর মাত্রা হল G = m-1 L³ T-2। ওকে, বোঝা গেল? এরপরে দেখো তোমরা নিউটনের মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপ। ধরে নাও m1 ও m2 ভরের দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব a এবং উহারা a এবং b বিন্দুতে অবস্থিত। a ও b এর অবস্থান ও বিন্দু সাপেক্ষে a ও b এর অবস্থান ভেক্টর হলো r1 ভেক্টর ও r2 ভেক্টর। তাহলে বলো ab ভেক্টরটা কত হবে? r1 ভেক্টর প্লাস ab ভেক্টর = r2 ভেক্টর। তাহলে দেখো ab ভেক্টর হবে r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর।
এবং বি এ ভেক্টর হবে কত বলো তো R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর। তোমরা বুঝতেই পারছো আর ইকাল টু ম্যাগনিটিউড অফ এ বি ভেক্টর ইকাল টু ম্যাগনিটিউড অফ বি এ ভেক্টর। এখন দেখো এই M2-র উপর M1-এর আকর্ষণ বল M1-এর দিকে ক্রিয়াশীল হবে। ধরে নিচ্ছি এই বলটা F21, তাহলে দেখো F21 ভেক্টর ইজ ইকাল টু জি M1 M2 বাই আর স্কোয়ার, কোন দিকে না বি এ অভিমুখে, তাহলে এটা হবে বি এ ক্যাপ। আবার M1-এর উপর M2-র আকর্ষণ বল কোন দিকে এ বি অভিমুখে ক্রিয়াশীল হবে, তাহলে F12 ভেক্টর ইকাল টু জি M1 M2 বাই আর স্কোয়ার এ বি ক্যাপ। বোঝা গেল? তাহলে দেখো এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে F21 ভেক্টর ইকাল টু মাইনাস F12 ভেক্টর। ওকে, বোঝাতে পারলাম? নেক্সট, এরপরে দেখে নাও মহাকর্ষীয় বলের উপরিপাতের নীতি। তোমরা দেখে নাও, মনে করো এইরকম ধরো M1 M2 M3 M4 এই চারটে বস্তু আছে। এখন দেখো এই M3-র উপর M2 এর আকর্ষণ বল হবে কোন দিকে বলো তো না M3 F32। দেখো M3-র উপর M2-র আকর্ষণ কোন দিকে হবে F32 এদিকে। আবার M4-এর M3-র উপর আকর্ষণ কী হবে বলো তো না F34। আবার M3-র উপর F1-এর আকর্ষণ বল কী হবে বলো তো এটা F31। M3-র উপর মোট বল হবে এই বল এবং এই বলের ভেক্টর যোগফল। বোঝা গেল? এখন তোমাদেরকে বলবো নিউটনের মহাকর্ষ সূত্র বা ক্যাপিটাল জি এর সার্বজনীনতা। দেখো নিউটনের মহাকর্ষ সূত্র দুটি পার্থিব বস্তু এবং দুটি নাক্ষত্রিক বস্তুর মধ্যে সমভাবে প্রযোজ্য। নাম্বার 2, নিউটনের মহাকর্ষ সূত্র পার্থিব দূরত্ব এবং নাক্ষত্রিক দূরত্বের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। নাম্বার 3, নিউটনের মহাকর্ষ সূত্র বা ক্যাপিটাল জি মাধ্যম নিরপেক্ষ। নাম্বার 4, বা নিউটনের মহাকর্ষ সূত্র বা ক্যাপিটাল জি উষ্ণতা নিরপেক্ষ। দুটি বস্তুর ভৌত অবস্থার উপর নির্ভর করে না, তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রের উপর নির্ভর করে না। ওকে, দেখে নাও এখানে এম, দেখো একটি এ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের শীর্ষবিন্দুতে M 2M 3M 4M চারটি ভর আছে। কেন্দ্রে ভর M রাখা আছে। আমাদেরকে বের করতে হবে M ভরের উপর ক্রিয়াশীল মহাকর্ষ বল। দেখে নাও যদি বাহুর দৈর্ঘ্য A হয় তাহলে বলো তো কর্ণ কত হবে না কর্ণ হবে √2 × A। হবে কিনা বলো? তাহলে দেখো এই শীর্ষবিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব হবে √2a/2 সমান a/√2। তাহলে বলো এই M ভরের বস্তুটি M দ্বারা যে বল দিয়ে আকর্ষিত হবে তা F। সেই F এর মান কত হবে বলো তো? সেই F এর মান হবে, দেখে নাও, দেখো এই F এর মান হবে F = GM/M/a/√2 হোল স্কোয়ার। মানে কত হলো বলো তো GM²/a² × 2। হবে কিনা বলো? আবার বলো M আর M এর মধ্যে আকর্ষণ বল যদি M হয় তাহলে বলো M আর 2M এর মধ্যে আকর্ষণ বল কত হবে না 2F। তাহলে এই বলটা হলো, তাহলে এই 2M ভরের বস্তুটি M ভরের বস্তুকে 2F বল দিয়ে আকর্ষণ করবে। আবার দেখে নাও 3M ভরের বস্তুটি M ভরের বস্তুকে 3F বল দিয়ে আকর্ষণ করবে। আবার 4M ভরের বস্তুটি M ভরের বস্তুটিকে 4F বল দ্বারা আকর্ষণ করবে। তাহলে দেখে নাও, দেখো 2F আর 4F, তাহলে মোট বল কত হলো 2F হলো। হবে কিনা বলো? আবার দেখো F আর 3F, তাহলে এই কত বল হবে
হবে না 2f। তাহলে দেখে নাও লব্ধি বল হবে, দেখো এটা তো 90 ডিগ্রি, তাহলে লব্ধি বল হবে, দেখো যদি এটা 90 ডিগ্রি হয় এটা কত 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, তাহলে দেখো 2f এর এই উপাংশ 2f cos 45 ডিগ্রি এবং 2f এর এই উপাংশ 2f cos 45 ডিগ্রি। দেখো 2f এর অন্য যে উপাংশ হবে 2f sin 45 ডিগ্রি আর এদিকে হবে 2f sin 45 ডিগ্রি, এই দুটো পরস্পরকে কি প্রশমিত করবে। তাহলে নিট বল হলো কত 2f cos 45 প্লাস 2f cos 45 ইকাল টু 4f cos 45। সো বল হলো 4f ইন্টু 1/√2 ইকাল টু 2√2f। আবার f এর মান তোমরা বের করে নিয়েছো কত 2gm²/a²। ওকে, তাহলে এটা হবে দেখে নাও, তাহলে এটা 2√2 ইন্টু 2gm² ডিভাইড বাই a², তাহলে নিট বল হলো 4√2 gm²/a²। ওকে, বোঝা গেল। নেক্সট দেখো এই ক্যাপিটাল এম ভরের বস্তুকে দুটো ভাগে ভাগ করা হলো, একটা স্মল এম আর একটা ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, এবং তাদেরকে পরস্পর থেকে আর দূরত্বে রাখা হয়েছে। তাহলে আকর্ষণ বল F সমান G ইন্টু স্মল এম ইন্টু ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ডিভাইড বাই r²। তাহলে এটা লিখতে পারি G ক্যাপিটাল এম স্মল এম মাইনাস m² ডিভাইড বাই r²। ওকে, এখন দেখো যেহেতু আকর্ষণ বল সর্বোচ্চ, তাহলে এম এর সাপেক্ষে এফ এর প্রথম অবকল 0 হবে। তাহলে দেখো এটা df বাই dm, তাহলে কত হবে g ইন্টু m ইন্টু 1 মাইনাস 2m ডিভাইড বাই r²। তাহলে দেখো সর্বোচ্চ এফ এর সর্বোচ্চ মানের জন্য এই টার্মটা 0 হবে, তাহলে 0 ইকুয়াল টু g বাই r² ক্যাপিটাল এম মাইনাস 2m। তাহলে দেখো 2m ইকুয়াল টু ক্যাপিটাল এম, তাহলে এখানে m আসবে ক্যাপিটাল m/2। বোঝা গেল। নেক্সট, পৃথিবীর ভর 6 ইন্টু 10⁻24 কেজি, সূর্যের ভর 2 ইন্টু 10⁻30 কেজি। এখন এদের এবং পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব 1.5 ইন্টু 10⁻11 কিলোমিটার। পৃথিবী থেকে একটি রকেট সূর্যের দিকে প্রক্ষেপ করা হলো, পৃথিবীর কেন্দ্র থেকে কত দূরে রকেটের উপর ক্রিয়াশীল মোট বল 0 হবে? ধরে নাও পৃথিবী থেকে x দূরে ক্রিয়াশীল বল 0 হবে, তাহলে বলো তো সূর্য থেকে সেই দূরত্ব কত হবে? না, সূর্য থেকে দূরত্ব হবে r-x, হবে কিনা বলো? তাহলে দেখো যদি রকেটের ভর m হয়, তাহলে এই m এর উপর পৃথিবীর আকর্ষণ বল সমান সূর্যের আকর্ষণ বল। তাহলে বলো এই m এর উপর পৃথিবীর আকর্ষণ বল gm1 m বাই x² ইকুয়াল টু gm2 m বাই r-x²। ওকে, কেটে নাও এটা 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 এটা, তাহলে বলো এটা r-x বাই x ইকুয়াল টু m2 বাই m1 রুট ওভার হবে কিনা বলো? এখন দেখো m2 কত দেওয়া আছে 2 ইন্টু 10⁻30, m1 কত দেওয়া আছে 6 ইন্টু 10⁻24 রুট ওভার। দেখো এটা 10⁻6 আসছে, তাহলে দেখো এটা আসছে 10⁻6/3 রুট ওভার। তাহলে বলো 10⁻6 মানে কত হবে বলো তো? এটা r/x-1, এটা দেখো আসছে 10⁻3/√3। এখন দেখো √3 মানে 1.73, তাহলে এটা আসছে 1000/1.73। দেখো এটা আসবে অলমোস্ট 578। তাহলে বলো r/x ইকুয়াল টু কত হবে 579। তাহলে দেখো x আসবে r/579। দেখো আর কত দেওয়া আছে 1.5 ইন্টু 10⁻11 কিলোমিটার ডিভাইড বাই 579, এটা আসবে
2.6 ইন্টু 10⁸ কিলোমিটার। পৃথিবীর কেন্দ্র থেকে এই বিন্দুটির দূরত্ব হবে 2.6 ইন্টু 10⁸ কিলোমিটার। বোঝা গেল? নাও নেক্সট, এরপরে দেখো স্মল জি বা অভিকর্ষীয় ত্বরণ। অভিকর্ষের অধীনে বিনা বাধায় পতনশীল বস্তুর ত্বরণকে অভিকর্ষীয় ত্বরণ বলে। পৃথিবীপৃষ্ঠে এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন দেখে নাও আমরা অভিকর্ষীয় ত্বরণ এবং ক্যাপিটাল জি এর সম্পর্ক আনব। দেখে নাও পৃথিবীপৃষ্ঠের উপর এম ভরের বস্তু আছে। যদি পৃথিবীর অভিকর্ষীয় ত্বরণ জি হয় তাহলে ওই বস্তুটির উপর পৃথিবীর আকর্ষণ বল mg। এখন পৃথিবীর ব্যাসার্ধ যদি r হয় তাহলে এই ক্যাপিটাল এম এবং স্মল এম এর মধ্যে মহাকর্ষীয় বল F সমান জি ক্যাপিটাল এম স্মল এম বাই r স্কয়ার। এখন আমরা F সমান জেনে গেছি mg, তাহলে বলো mg ইকুয়াল টু জি ক্যাপিটাল এম বাই r স্কয়ার। তাহলে জি ইকুয়াল টু আসছে জি এম, mg ইকুয়াল টু জি এম এম বাই r স্কয়ার। তাহলে দেখো জি ইকুয়াল টু আসবে জিএম বাই r স্কয়ার। তাহলে দেখে নাও এখান থেকে বলতে পারি জি প্রপোর্শনেট 1/r স্কয়ার। তাহলে পৃথিবীপৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণ পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। তোমরা জানো মেরু ব্যাসার্ধ নিরক্ষীয় ব্যাসার্ধ অপেক্ষা কম, তাহলে জি এর মান কোথায় বেশি হবে, নিরক্ষরেখায় না মেরুতে? এরপরে দেখে নাও যদি আমরা দেখো জি, দেখে নাও জি ক্যাপিটাল জি আর ক্যাপিটাল এম ধ্রুবক, যদি আর এর পরিবর্তনের জন্য জি এর পরিবর্তন ডেল্টা জি হয় তাহলে আমরা এখানে লিখতে পারি ডেল্টা জি বাই জি ইকুয়াল টু -2 ডেল্টা আর বাই আর। বোঝা গেল? অর্থাৎ দেখো যদি এখানে নেগেটিভ সাইন হচ্ছে তার মানে যদি ব্যাসার্ধ সংকুচিত হয় তাহলে অভিকর্ষীয় ত্বরণ বাড়বে, যদি পৃথিবীর আকার প্রসারিত হয় তাহলে অভিকর্ষীয় ত্বরণ কমবে। বোঝা গেল? এরপরে পৃথিবীর অভিকর্ষীয় ত্বরণ, এরপরে পৃথিবীপৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণ এবং গড় ঘনত্বের সম্পর্ক স্থাপন করব। দেখে নাও পৃথিবীর গড় ঘনত্ব যদি রো হয় তাহলে পৃথিবীর ভর হবে 4/3 পাই ক্যাপিটাল 4/3 পাই আর কিউব ইন্টু রো, রো যখন পৃথিবীর গড় ঘনত্ব। তাহলে দেখে নাও যদি আমরা এখানে এই এম এর মানটা বসিয়ে দিই কত পাবো বলো তো, জি ইকুয়াল টু ক্যাপিটাল জি 4/3 পাই ক্যাপিটাল আর কিউব রো ডিভাইড বাই আর স্কয়ার। তাহলে দেখো না জি কেস টু আসছে 4/3 পাই আর 0। তাহলে দেখে নাও অভিকর্ষীয় ত্বরণ পৃথিবীর গড় ঘনত্বের সঙ্গে সমানুপাতিক এবং পৃথিবীর ব্যাসার্ধের সঙ্গেও সমানুপাতিক। অর্থাৎ পৃথিবীর গড় ঘনত্ব ধ্রুবক হলে অভিকর্ষীয় ত্বরণ ব্যাসার্ধের সমানুপাতিক, আবার ভর ধ্রুবক হলে অভিকর্ষীয় ত্বরণ ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। বোঝা গেল? অভিকর্ষীয় ত্বরণ সম্পর্কিত তোমাদের কতকগুলি অঙ্ক দেখাবো। দেখে নাও পৃথিবীর ভর 6 ইন্টু 10⁻24 কেজি, ব্যাসার্ধ 6400 কিলোমিটার। পৃথিবীপৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণের মান কত? দেখো তোমরা জানো অভিকর্ষীয় ত্বরণের রাশিমালা হলো জি ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার। বলো অভিকর্ষীয় ত্বরণের রাশি, তোমরা জানো অভিকর্ষীয় ত্বরণের রাশিমালা জি এম বাই আর স্কয়ার। এখন দেখো এখানে এম এর মান দেওয়া আছে, এখানে আর এর মান দেওয়া আছে, আর জি এর মান তো আমরা জানি, তাহলে মান বসিয়ে নিই। তাহলে কত হবে 6.67 ইন্টু 10⁻⁻11, 6 ইন্টু 10⁻24। আর দেখে নাও এটা কিলোমিটারে আছে তো এটা মিটারে করে নিতে হবে, অর্থাৎ একে 1000 দিয়ে গুণ করে নিতে হবে। তাহলে দেখো এটা আসবে 6.4 ইন্টু 10⁶ হোল স্কয়ার। এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি আমরা পাবো 9.77 মিটার পার সেকেন্ড স্কয়ার। বোঝা গেল? নাও পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা,
পৃথিবীর ব্যাসার্ধ 2% সংকুচিত হলে অভিকর্ষ ত্বরণের কি পরিবর্তন হবে? তাহলে দেখো ব্যাসার্ধ সংকুচিত হচ্ছে, অর্থাৎ ডেল্টা আর বাই আর ইকাল টু -2%। আমাকে বের করতে হবে ডেল্টা জি বাই জি ইকাল টু কোয়েশ্চেন মার্ক। তাহলে দেখো আমরা এইমাত্র প্রমাণ করলাম ডেল্টা জি বাই জি ইজ ইকাল টু -2 ডেল্টা আর বাই আর। তাহলে দেখে নাও -2 আর এখানে ডেল্টা আর বাই আর -2%, তাহলে এটা হলো -2%। তাহলে কত হলো? এটা হলো 4%। বোঝা গেল? তাহলে অভিকর্ষ ত্বরণের বৃদ্ধি হবে 4%। বোঝা গেল? দেখো পৃথিবী লোহার গোলক হলে ঘনত্ব 7800 kg/m³। পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণ কত হতো? দেখে নাও, আমরা জানি পৃথিবীর গড় ঘনত্বের সঙ্গে অভিকর্ষ ত্বরণের সম্পর্কটি হলো স্মল জি ইকাল টু 4/3 পাই ক্যাপিটাল আর জি ইন্টু রো। তাহলে দেখে নাও আমাদের সব মানেই জানা আছে। দেখো পৃথিবীর ব্যাসার্ধ আর কত? 6.4 ইন্টু 10⁶ মিটার। জি কত আছে বলো তো? 6.67 ইন্টু 10⁻⁻11 SI। ওকে, রো দেওয়া আছে, তাহলে মান বসিয়ে নিই। তাহলে জি আসবে দেখো 4/3 ইন্টু 3.14 ইন্টু 6.4 ইন্টু 10⁶ ইন্টু 6.67 ইন্টু 10⁻⁻11 ইন্টু 7800 মিটার/সেকেন্ড স্কয়ার। ওকে, এর মান হবে 13.94 মিটার/সেকেন্ড স্কয়ার। নেক্সট, চন্দ্রের ভর ব্যাসার্ধ পৃথিবীর ভর ব্যাসার্ধের যথাক্রমে 1/80 গুণ ও 1/4 গুণ। এখন পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার হলে চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত? এখন দেখো আমরা জানি পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান gm/r²। এটা এখন জি কত জানি? 9.8 ইকাল টু gm/r²। এটা হলো পৃথিবী পৃষ্ঠের মান যখন ক্যাপিটাল এম পৃথিবীর ভর এবং ক্যাপিটাল আর পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে বলো তো চন্দ্রের ভর এম ডেস কত হবে? না m/80। বলো তো ব্যাসার্ধ আর ডেস কত হবে? r/4। তাহলে দেখে নাও চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি ডেস সমান gm ডেস বাই আর ডেস হোল স্কয়ার। তাহলে দেখো এটা জি এম মানে এম ডেস মানে m/80 আর আর ডেস মানে r/4 হোল স্কয়ার। তাহলে দেখে নাও এটা আসছে 16/80 gm/r²। দেখো এটা 1/5। আবার দেখো gm/r² সমান আমরা কি জানি? না 9.8। তাহলে এটা আসছে 1.96 মিটার/সেকেন্ড স্কয়ার। অতএব চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণের মান হবে 1.96 মিটার/সেকেন্ড স্কয়ার। ওকে, দেখো উচ্চতার দরুন অভিকর্ষীয় ত্বরণের পরিবর্তন। পৃথিবী পৃষ্ঠে এম ভরের বস্তু আছে, বস্তুটির উপর পৃথিবীর আকর্ষণ বল এফ সমান জি ক্যাপিটাল এম স্মল এম বাই পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের বর্গ। তাহলে বলো তো পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ F/m ইকাল টু ক্যাপিটাল জি m/r²। এটা ধরে নাও সমীকরণ নাম্বার 1। আবার দেখে নাও বস্তুটিকে পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় তোলা হলো, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব হলো r+h। তাহলে এইচ উচ্চতায় বস্তুটির উপর আকর্ষণ বল এফ ডেস কত হবে বলো তো? এফ ডেস ইকাল টু হবে জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইড বাই r+h হোল স্কয়ার। তাহলে ওই উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ জি ক্যাপিটাল এম ডিভাইড বাই r+h হোল স্কয়ার। এটা 2 নাম্বার দিয়ে দাও।
তাহলে দেখো যদি তোমরা 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ভাগ করে দাও কিভাবে, জি ড্যাশ বাই জি ইকুয়াল টু আর ডিভাইড বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। তাহলে এটা হলো উচ্চতার সহিত অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে উচ্চতা বাড়লে অভিকর্ষজ ত্বরণ কমে। এখন দেখো যদি এইচ লেস দেন আর হয়, অর্থাৎ এইচ বাই আর লেস দেন 1 হয়, তাহলে দেখো সম্পর্কটি কি হবে, জি ড্যাশ বাই জি ইকুয়াল টু, দেখো এটা আর স্কোয়ার দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হবে 1 ডিভাইড বাই 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার হবে না। তাহলে দেখো এটা উপর নিয়ে যাও, 1 প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার -2। এখন দেখো এইচ বাই আর লেস দেন 1, তাহলে আমরা বাইনোমিয়াল প্রয়োগ করে লিখতে পারি 1 মাইনাস 2h বাই আর। তাহলে দেখো জি ড্যাশ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর। তাহলে দেখে নাও যদি তোমরা এখানে জি ড্যাশ বাই জি করো তাহলে কত আসছে বলো তো, 1 মাইনাস 2h বাই আর। তাহলে দেখে নাও জি ড্যাশ বাই জি মাইনাস 1 ইকুয়াল টু 2h ইকুয়াল টু মাইনাস 2h বাই আর। তাহলে দেখো জি ড্যাশ মাইনাস জি বাই জি ইকুয়াল টু মাইনাস 2h বাই আর। তাহলে জি এর আনুপাতিক পরিবর্তন হলো মাইনাস 2h বাই আর। তাহলে শতকরা পরিবর্তন কত হবে, ইন্টু 100%। বোঝা গেল? দেখো কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীপৃষ্ঠের মানের 25% হবে। অর্থাৎ দেখে নাও জি ড্যাশ সমান জি এর 25%। বোঝা গেল? এখন পার্সেন্টেজকে আমরা যদি অনুপাতে করি তাহলে কী হবে, জি ইন্টু 25/100 সমান জি বাই 4। তাহলে বলো জি ড্যাশ বাই জি ইকুয়াল টু কত আসছে, 1/4। আবার আমরা জানি জি ড্যাশ বাই জি ইকুয়াল টু আর ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। তাহলে দেখো যদি আমরা এটা ইকুয়াল টু এটা লিখি তাহলে কী পাবো বলো তো, আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইকুয়াল টু 1/4 ইকুয়াল টু হাফ তার বর্গ। তাহলে দেখো যদি বর্গটা তুলে দিই কত পাই বলো তো, আর ডিভাইড বাই আর প্লাস এইচ ইকুয়াল টু হাফ। তাহলে দেখো আর প্লাস এইচ ইকুয়াল টু 2r, তাহলে এইচ ইকুয়াল টু পাবো আর। অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীপৃষ্ঠের মানের 25% হবে। বোঝা গেল? নেক্সট দেখো এনসিইআরটি 8.15, পৃথিবীপৃষ্ঠে কোনো বস্তুর ওজন 63 নিউটন হলে এইচ ইকুয়াল টু আর বাই টু উচ্চতায় ওজন কত হবে? তোমরা জানো এমজি সমান দেওয়া আছে এক্ষেত্রে 63 নিউটন। আমাকে বের করতে হবে এমজি ড্যাশ। তাহলে বলো এমজি ড্যাশ বাই এমজি ইকুয়াল টু জি ড্যাশ বাই জি ইকুয়াল টু আর ডিভাইড বাই আর প্লাস এইচ তার বর্গ। এখানে এইচ দেওয়া আছে আর বাই 2, এমজি দেওয়া আছে 63। তাহলে দেখো এমজি ড্যাশ ডিভাইড বাই 63 ইকুয়াল টু আর ডিভাইড বাই আর প্লাস আর বাই 2 হোল স্কোয়ার। তাহলে কত হলো, আর বাই 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 4/9। তাহলে দেখো এমজি ড্যাশ আসবে 4/9 ইন্টু 63 ইকুয়াল টু 28 নিউটন। বোঝা গেল? নেক্সট দেখো পৃথিবীপৃষ্ঠ থেকে 32 কিলোমিটার উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের কত পরিবর্তন হবে? দেখো তোমরা জানো যে যদি উচ্চতা খুব কম হয় তাহলে জি ড্যাশ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর। আমরা এখান থেকে লিখতে পারি, দেখে নাও জি ড্যাশ বাই জি ইকুয়াল টু 1 মাইনাস 2h বাই আর। এখন যদি আমরা 1টা এদিকে নিয়ে আসি কি লিখতে পারি বলো,
জি ড্যাশ বাই জি মাইনাস ওয়ান ইকাল টু মাইনাস টু এইচ বাই আর। তাহলে দেখে নাও জি ড্যাশ মাইনাস জি বাই জি ইকাল টু মাইনাস টু এইচ বাই আর, মানে মাইনাস টু ইন্টু 32 ডিভাইড বাই 6400 কিলোমিটার। তাহলে দেখো কত আসছে বলো তো, এটা 1/100, এটা আসছে মাইনাস 1/100 ইন্টু 100%, তাহলে কত হলো মাইনাস 1%। তাহলে 32 কিলোমিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মানের পরিবর্তন হবে মাইনাস 1%, তার মানে জি 1% হ্রাস পাবে। বোঝা গেল? নেক্সট দেখো গভীরতার দরুন অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। দেখো পৃথিবীপৃষ্ঠে এম ভরের একটি বস্তু আছে, বস্তুটির উপর পৃথিবীর আকর্ষণ বল এফ ইকুয়ালস টু জি ইন্টু পৃথিবীর ভর ইন্টু বস্তুর ভর ডিভাইড বাই কেন্দ্র থেকে দূরত্বের বর্গ। তাহলে বলো এখানে জি কত হবে, এফ বাই এম সমান কত হলো বলো তো, জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। এখন যদি পৃথিবীর রো ঘনত্বের গোলক হয় তাহলে পৃথিবীর ভর ক্যাপিটাল এম সমান 4/3 পাই আর কিউব রো। মানটা বসিয়ে নিচ্ছি, তাহলে দেখো জি পাচ্ছি জি ইন্টু 4/3 পাই ক্যাপিটাল আর কিউব রো বাই আর স্কোয়ার, তাহলে জি পেলাম 4/3 পাই আর জি রো। বোঝা গেল? এরপরে এম ভরের বস্তুটিকে পৃথিবী পৃষ্ঠ থেকে এক্স গভীরতায় আনা হলো, তাহলে এখন বস্তুটি আর মাইনাস এক্স ব্যাসার্ধের গোলকের পৃষ্ঠে অবস্থিত। তাহলে এখন বস্তুটির উপর আকর্ষণ বল এফ ড্যাশ সমান জি ইন্টু আর মাইনাস এক্স ব্যাসার্ধের গোলকের ভর, ব্যাসার্ধের গোলকের ভর ইন্টু স্মল এম ডিভাইড বাই আর মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে অভিকর্ষ ত্বরণ জি ড্যাশ ইকুয়ালস টু এফ ড্যাশ বাই এম ইকাল টু জি ইন্টু 4/3 পাই আর মাইনাস এক্স হোল কিউব ইন্টু রো ডিভাইড বাই আর মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি জি ড্যাশ ইকুয়ালস টু 4/3 পাই আর মাইনাস এক্স জি রো। এটা 2 নম্বর সমীকরণ দিয়ে দাও, আর আগে যেটা পেয়েছো সেটা 1 নম্বর সমীকরণ। এখন দেখো 2 নম্বর সমীকরণকে যদি 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে নাও কি পাবে বলো তো, পাবে জি ড্যাশ বাই জি ইকাল টু আর মাইনাস এক্স বাই আর, তাহলে জি ড্যাশ ইকুয়ালস টু জি ইন্টু 1 মাইনাস এক্স বাই আর। অর্থাৎ গভীরতা বাড়লে অভিকর্ষজ ত্বরণ কমবে। এখন পৃথিবীর কেন্দ্রে যদি পৃথিবীর কেন্দ্রে এক্স ইকুয়াল টু আর, সেক্ষেত্রে জি ড্যাশ ইকুয়ালস টু জি ইন্টু 1 মাইনাস আর বাই আর ইকুয়াল টু 0। অতএব পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ হবে 0। বোঝা গেল? নেক্সট এখন পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের সহিত যদি আমরা জি এর লেখচিত্র অঙ্কন করি তাহলে পৃথিবীর অভ্যন্তরে এটা সরল রেখা হবে, অর্থাৎ স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর পর্যন্ত জি প্রপোর্শনেট স্মল আর হবে। অর্থাৎ কেন্দ্র থেকে যত দূরত্ব বাড়বে অভিকর্ষজ ত্বরণ বাড়বে এবং পৃষ্ঠে গিয়ে সর্বোচ্চ হবে। এরপরে পৃষ্ঠের বাইরে অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকবে এবং অসীমে গিয়ে অভিকর্ষীয় ত্বরণ 0 হবে। বোঝা গেল? নেক্সট দেখো পৃথিবীপৃষ্ঠে কোন বস্তুর ওজন 250 নিউটন, এক্স ইকুয়ালস টু r/2 গভীরতায় ওজন কত হবে? এখন দেখো আমাদের দেওয়া আছে কোন বস্তুর ওজন mg সমান 250 নিউটন, আমাদের বের করতে হবে mg ড্যাশ সমান কত। এখন দেখে নাও তোমরা যদি mg ড্যাশ বাই mg করো তাহলে এখানে লিখতে পারো না জি ড্যাশ বাই জি।
এখন গভীরতার সহিত জি এর পরিবর্তন হলো 1 মাইনাস এক্স বাই আর। তাহলে দেখে নাও এখানে এক্স সমান দেওয়া আছে আর বাই টু, তাহলে 1 মাইনাস আর বাই টু বাই আর, তাহলে 1 মাইনাস হাফ। তাহলে দেখে নাও এম জি ড্যাশ বাই এম জি ইজ ইকুয়াল টু হাফ। এখন এম জি ইকুয়াল টু কত জানো? 250 নিউটন। তাহলে বলো এখানে এম জি ড্যাশ ইকুয়াল টু হাফ ইন্টু 250 নিউটন সমান কত হবে? 125 নিউটন। অর্থাৎ এক্স ইকুয়াল টু আর বাই টু গভীরতায় ওজন হবে 125 নিউটন। বোঝা গেল? নেক্সট দেখো, পৃথিবীর নিজ অক্ষ সাপেক্ষে ওমেগা কৌণিক বেগে ঘুরছে। তাহলে পৃথিবীপৃষ্ঠের উপর যে কোনো অবস্থানে অবস্থিত কোনো বস্তু এই আহ্নিক গতির জন্য বহির্মুখী অপকেন্দ্র বল অনুভব করে। নিরক্ষরেখায় এই অপকেন্দ্র বলের মান হবে এম ওমেগা স্কোয়ার আর। নিরক্ষরেখায় আপাত ওজন হবে mg মাইনাস এম ওমেগা স্কোয়ার আর। মেরুতে কত হবে? মেরুতে mg হবে, কারণ মেরুতে অপকেন্দ্র বলের কোনো প্রভাব থাকবে না। এরপরে ধরে নিচ্ছি ফাই অক্ষাংশে, এখন ফাই অক্ষাংশে অবস্থিত কোনো বস্তুর উপর এই অপকেন্দ্র বলের রাশিমালা বের করব। দেখো ফাই অক্ষাংশে যে বস্তুটি আছে সে যে ব্যাসার্ধের বৃত্তপথ বর্ণনা করবে তার ব্যাসার্ধ স্মল আর হলে দেখে নাও স্মল আর ডিভাইড বাই ক্যাপিটাল আর ইকুয়াল টু কস ফাই হবে, কারণ এটা ফাই মানে এটাও ফাই। ওকে, তাহলে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর কস ফাই। তাহলে দেখো এখানে অপকেন্দ্র বল হবে এম ওমেগা স্কোয়ার স্মল আর। এখন ওজন mg এর বিপরীতমুখী অপকেন্দ্র বল হলো, দেখো এটা হবে এম ওমেগা স্কোয়ার আর কস ফাই। তাহলে দেখো এখানে আপাত ওজন mg ড্যাশ ইকুয়াল টু mg মাইনাস এম ওমেগা স্কোয়ার স্মল আর কস ফাই। তাহলে স্মল আর ইকুয়াল টু কত হবে? ক্যাপিটাল আর কস ফাই। তাহলে কত হলো এটা? mg মাইনাস এম ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর কস স্কোয়ার ফাই। তাহলে দেখো জি ড্যাশ ইকুয়াল টু হবে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ফাই। এটা হলো যে কোনো অবস্থানে অবস্থিত বস্তুর আপাত অভিকর্ষজ ত্বরণ। এখন দেখে নাও যদি পৃথিবীর কৌণিক বেগ বাড়ে তাহলে দেখো এই নেগেটিভ টার্মটা বেড়ে যাচ্ছে, মানে অভিকর্ষীয় ত্বরণ হ্রাস পাবে। যদি পৃথিবীর আহ্নিক গতি থেমে যায় তাহলে জি বাড়বে। বোঝা গেল? এরপরে দেখে নাও মেরুতে ফাইয়ের মান 90 ডিগ্রি, তাহলে কস স্কোয়ার ফাই 0, তাহলে মেরুতে জি ড্যাশ ইকুয়াল টু জি। আবার নিরক্ষরেখায় ফাই 0 ডিগ্রি, সেক্ষেত্রে জি ড্যাশ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। বোঝা গেল? পৃথিবীর ঘূর্ণন বেগ ও দিনের সময়কাল কি হলে নিরক্ষরেখায় অবস্থিত কোনো বস্তুর ওজন 0 হবে? বি অর্ধেক হবে। তাহলে দেখে নাও, তোমরা জানো নিরক্ষরেখায় অভিকর্ষীয় ত্বরণ জি ড্যাশ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার 0 ডিগ্রি, কারণ নিরক্ষরেখায় ফাইয়ের মান 0 সমান তোমরা পাচ্ছ জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। পাচ্ছ কিনা বলো? এখন ওজন 0 অর্থাৎ জি ড্যাশ 0। যদি জি ড্যাশ 0 হয় তাহলে 0 ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, তাহলে ওমেগা পাবে রুট আন্ডার অফ জি বাই আর। এখন জিটা 10 ধরে নাও, তাহলে জি 10 আর আটটা হচ্ছে 6400 কিলোমিটার ইন্টু 1000 মিটার, তাহলে পাচ্ছ 1/800 রেডিয়ান পার সেকেন্ড। পাচ্ছ কিনা বলো? সমান 1.25 ইন্টু 10⁻³ রেডিয়ান পার সেকেন্ড। তাহলে দেখো দিনের সময়কাল টি ইকুয়াল টু 2π/ω
সমান 2 পাই ইন্টু 800 সেকেন্ড সমান 1.41 আওয়ার। বোঝা গেল? অর্থাৎ দিনের সময়কাল 1.41 আওয়ার, অর্থাৎ দিনের সময়কাল 1.41 ঘন্টা এবং কৌণিক বেগ 1.25 ইন্টু 10⁻³ রেডিয়ান পার সেকেন্ড হলে বস্তুর ওজন 0 হবে। বোঝা গেল? এরপরে অর্ধেক, ওজন অর্ধেক হবে মানে g' = g/2। তাহলে বলো, যদি মানটা বসিয়ে দাও তাহলে এটা কী হবে বলো তো? g/2 = g - ω²r। তাহলে দেখো ω²r = g/2, তাহলে ওমেগা আসছে √g/2r। তাহলে দেখো এখানে আসছে 1/√2 ইন্টু 1/800 রেডিয়ান পার সেকেন্ড। বোঝা গেল? তাহলে দিনের সময়কাল t = 2π/ω = 2π, দিস ইজ দ্য 1/√2 ইন্টু 1/800, তাহলে এটা আসছে √2 ইন্টু 1600 পাই। আসছে কিনা বলো? এখন দেখো এই 1600 পাই তোমরা জানো 1.41 ইন্টু √2 সমান 2 ঘন্টা। বোঝা গেল? নেক্সট দেখো মহাকর্ষীয় প্রাবল্য। একটি একক ভরের বস্তু মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে যে বল অনুভব করে তাকে ওই বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য বলে। ধরে নিচ্ছি ক্যাপিটাল এম ভরের জন্য মহাকর্ষীয় ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। এখন ক্যাপিটাল এম ভরের কেন্দ্র থেকে পি বিন্দুর দূরত্ব আর। পি বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য হবে E = একক ভরের বস্তুর উপর ক্রিয়াশীল বল, অর্থাৎ E = gm × 1/r², এবং এর অভিমুখ হবে এম ভরের বস্তুর কেন্দ্রের দিকে। বোঝা গেল? দেখো একটি খোলক আছে, এর ব্যাসার্ধ ক্যাপিটাল আর। খোলকের ভেতরে যেহেতু কোনো ভর নেই, এর ভেতরে মহাকর্ষীয় প্রাবল্য 0, অর্থাৎ আর লেস দেন ক্যাপিটাল আর হলে মহাকর্ষীয় প্রাবল্য 0, এবং বাইরে মহাকর্ষীয় প্রাবল্য হবে কেন্দ্র থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ E = gm/r²। এখন পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের সহিত ই এর লেখচিত্র অঙ্কন করি। তাহলে দেখো লেখচিত্রটা স্টার্ট হবে স্মল r = ক্যাপিটাল আর থেকে, হবে না? কারণ তার ভেতরে মহাকর্ষীয় প্রাবল্য 0। বোঝা গেল? আবার নিরেট গোলকের জন্য নিরেট গোলকের ভেতরে মহাকর্ষীয় প্রাবল্য হয় gm/R³ এবং বাইরে gm/r²। তাহলে যদি আমরা দূরত্বের সঙ্গে লেখচিত্র অঙ্কন করি তাহলে নিরেট গোলকের ভেতরে E ∝r, অর্থাৎ লেখচিত্রটি সরল রেখা হবে এবং বাইরে হবে E ∝ 1/r²। বোঝা গেল? এরপরে মহাকর্ষীয় প্রাবল্য সম্পর্কিত একটি অঙ্ক দেখাচ্ছি। দেখো 16m এবং m ভরের মধ্যবর্তী দূরত্ব r, এদের সংযোগকারী রেখার কোন বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য 0 হবে? দেখে নাও, ধরে নাও এই বিন্দুতে যদি আমি কল্পনা করি তাহলে দেখো এই বিন্দুতে এই ভরের জন্য মহাকর্ষীয় প্রাবল্যের অভিমুখ হবে এই দিকে, আবার এই বিন্দুতে এর জন্য মহাকর্ষীয় প্রাবল্য হবে এদিকে। এখন যদি E1 আর E2 সমান হয় তাহলে পি বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য 0 হবে। এখন ধরে নিচ্ছি 16m থেকে পি বিন্দুর দূরত্ব x, তাহলে m থেকে দূরত্ব হবে r-x। তাহলে দেখো এক্ষেত্রে E1 = E2। দেখো E1 সমান কত? g × 16m / x² = g × m / r-x²। তাহলে দেখে নাও m g কেটে নিলাম, এটা আসছে 4/x² = 1/r-x²। তাহলে 4/x = 1/r-x²।
আর মাইনাস এক্স। তাহলে বলো এখানে পাচ্ছি 4r মাইনাস 4x ইকাল টু এক্স, তাহলে 5x ইকাল টু 4r, দেয়ারফোর x ইকুয়ালস টু 4r/5। অর্থাৎ 16m ভরের বস্তু থেকে 4r/5 দূরে প্রাবল্য শূন্য হবে। বোঝা গেল? দেখো এরপরে মহাকর্ষীয় বিভব। একটি একক ভরের বস্তুকে অসীম থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোণবিন্দুতে আনতে যে কার্য করতে হয় তাকে ওই বিন্দুতে মহাকর্ষীয় বিভব বলে। দেখে নাও ক্যাপিটাল এম ভরের বস্তুর জন্য মহাকর্ষীয় ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। এখন অসীম থেকে একটি একক ভরের বস্তুকে পি বিন্দুতে আনতে যে কাজ করতে হবে তা হবে পি বিন্দুতে মহাকর্ষীয় বিভব। এখন তোমরা জানো ক্যাপিটাল এম ভরের বস্তু থেকে আর দূরে মহাকর্ষীয় প্রাবল্য ইকাল টু gm/r², যার অভিমুখ এম ভরের বস্তুর কেন্দ্রের দিকে। এখন একক ভরের বস্তুটিকে এম ভরের দিকে dr দূরত্ব সরানোর জন্য কার্যগতভাবে ই ইন্টু dr, অর্থাৎ gM/r² ইন্টু dr। তাহলে দেখো পি বিন্দুতে মহাকর্ষীয় বিভব ভি ইকাল টু ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর অফ দিস, অর্থাৎ gm/r² ইন্টু dr। এখন দেখো জিএমটা বাইরে নিয়ে এসো, এটা হবে r⁻² dr ইনফিনিটি টু আর, তাহলে পাবো জিএম, এটা r⁻² প্লাস 1 -2 প্লাস 1, এটা হচ্ছে আর ইনফিনিটি। তাহলে কত পাচ্ছি বলো তো? জিএম, এটা কত বলো তো? 1/r প্লাস 1/∞। তাহলে মহাকর্ষীয় বিভব ভি ইকাল টু -gm/r। বোঝা গেল? দেখো মহাকর্ষীয় বিভব পথের উপর নির্ভর করে না, অর্থাৎ অসীম থেকে কোনো একটি একক ভরের বস্তুকে যে কোনো পথেই আনা হোক না কেন পি বিন্দুতে মহাকর্ষীয় বিভব হবে ভি ইকাল টু -gm/r। অতএব মহাকর্ষীয় বিভব পথ অপেক্ষক নয়, ইহা অবস্থা অপেক্ষক। বোঝা গেল? এরপরে মহাকর্ষীয় বিভব ও মহাকর্ষীয় প্রাবল্যের সম্পর্ক। আমরা জানি মহাকর্ষীয় বিভব ভি ইকাল টু -gm/r এবং মহাকর্ষীয় প্রাবল্য ই ইকাল টু gm/r²। এবং এই মহাকর্ষীয় বিভব ও প্রাবল্যের সম্পর্কটি হল মহাকর্ষীয় প্রাবল্য ই ইকাল টু বিভবের ঋণাত্মক নতিমাত্রা, অর্থাৎ ই ইকাল টু -dv/dr। এখন যদি একে আমরা ভেক্টর ফর্মে রিপ্রেজেন্ট করি তাহলে আমরা জানি ই ভেক্টর সমান EXi প্লাস EYj প্লাস EZk। তাহলে দেখো আমরা এখান থেকে লিখতে পারি -∂v/∂x i -∂v/∂y j -∂v/∂z k। ওকে, এরপরে দেখো এখান থেকে আমরা বিভবের পরিবর্তন বের করতে পারি। দেখো ডিভি ইকাল টু -e ইন্টু dr, তাহলে দেখো ইন্টিগ্রেশন ডিভি, এটা VA টু VB ইকাল টু ইন্টিগ্রেশন ই ইন্টু dr, এটা RA RB, অর্থাৎ VB মাইনাস VA দিস ইকাল টু নেগেটিভ সাইন অফ ই ইন্টু dr RA টু RB। বোঝা গেল? দেখো ফরেম ও এম ভরের বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব r, এদের সংযোগকারী রেখার যে বিন্দুতে প্রাবল্য শূন্য সেই বিন্দুতে বিভব কত? এখন দেখে নাও এখানে আমাদের আছে ফরেম আর এম, এদের মধ্যবর্তী দূরত্ব r। তাহলে আমাদের প্রথম বের করতে হবে কোন বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য শূন্য। দেখে না ফরেম ভরের বস্তু থেকে x দূরে মহাকর্ষীয় প্রাবল্য শূন্য হবে।
তাহলে দেখো দেখো 4m এর জন্য মহাকর্ষীয় প্রাবল্য জি ইন্টু 4m বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু এম ভরের বস্তু থেকে পি বিন্দুর দূরত্ব এক্স। অতএব এম ভরের বস্তুর জন্য প্রাবল্য হবে জি ইন্টু এম ডিভাইড বাই আর মাইনাস এক্স হোল স্কোয়ার। বোঝা গেল? তাহলে দেখো এখন এটা কেটে নাও, এটা কেটে নাও, তাহলে 2/x তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1/r মাইনাস এক্স তার হোল স্কোয়ার। ওকে, তাহলে দেখো 2/x ইকুয়াল টু 1/r মাইনাস এক্স। এখান থেকে পাবে x ইকুয়াল টু 2r মাইনাস 2x, অতএব x ইকুয়ালস টু 2r/3। তাহলে দেখো 4m থেকে 2r/3 দূরে মহাকর্ষীয় প্রাবল্য 0। তাহলে দেখো এই বিন্দুতে মহাকর্ষীয় বিভব হবে দেখো জি ইন্টু 4m ডিভাইড বাই এক্স নেগেটিভ সাইন মাইনাস জি ইন্টু এম ডিভাইড বাই আর মাইনাস এক্স। এখন এক্স ইকুয়ালস টু যদি 2r/3 পুট করি আমরা পাবো দেখো মাইনাস 4gm ডিভাইড বাই 2r/3 মাইনাস gm ডিভাইড বাই লুক অ্যাট দিস r মাইনাস 2r/3, তাহলে এটা হলো r/3। তাহলে দেখো 2 কেটে যাচ্ছে, এটা 6gm/r, এটা 3gm/r সমান মাইনাস 9gm/r। অর্থাৎ যে বিন্দুতে প্রাবল্য 0 সেই বিন্দুতে মহাকর্ষীয় বিভব হলো মাইনাস 9gm/r। বোঝা গেল? নেক্সট দেখো খোলকের ভেতরে যেহেতু মহাকর্ষীয় প্রাবল্য 0 এবং ইকুয়াল টু মাইনাস dv/dr, অতএব খোলকের ভেতরে মহাকর্ষীয় বিভব ধ্রুবক হবে। অর্থাৎ খোলকের ভেতরে ভি ইকুয়াল টু মাইনাস জিএম বাই ব্যাসার্ধ। অর্থাৎ যখন আর লেস দেন ক্যাপিটাল আর তখন মহাকর্ষীয় বিভব হবে মাইনাস জিএম/আর এবং বাইরে পি বিন্দুতে বিভব হবে মাইনাস জিএম বাই দূরত্ব। অর্থাৎ যখন আর গ্রেটার দেন ইকুয়াল টু ক্যাপিটাল আর তখন মহাকর্ষীয় বিভব হবে মাইনাস জিএম/আর। বোঝা গেল? আবার দেখে নাও এটা ইকুয়াল টু, আবার দেখে নাও আবার নিরেট গোলকের জন্য ভেতরে মহাকর্ষীয় বিভব ভি ইকুয়াল টু gm/2r³ ইন্টু 3r² মাইনাস r², যখন আর কেন্দ্র থেকে দূরত্ব। তাহলে এখানে শর্তটা হচ্ছে আর লেস দেন ক্যাপিটাল আর। আবার বাইরে বিভব হবে মাইনাস gm/r যখন আর গ্রেটার দেন ইকুয়াল টু ক্যাপিটাল আর। তাহলে যদি আমরা এই গ্রাফটা অঙ্কন করি কেমন হবে বলো তো? দেখো এটা ভি আর এটা আর, তাহলে দেখো স্ট্রেট লাইন, তারপরে দেখো এটা কমবে, অর্থাৎ ভেতরে যে কোনো বিন্দুতে বিভব সমান আর বাইরে দূরত্বের ব্যস্তানুপাতিক। আর এর ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে বলো? দেখো বাইরেটা একই হবে, দেখো বাইরে কি ভি প্রপোর্শনেট 1/r, ভেতরে দেখো মানটা বাড়তে থাকবে। অর্থাৎ দেখো এখানে মানটা হবে মাইনাস gm/r, আর যদি এখানে স্মল আরটা 0 করো তাহলে কত পাচ্ছি? মাইনাস 3/2 gm/r মানে মাইনাস 1.5 gm/r। বোঝা গেল? এরপরে একটা অঙ্ক দেখে নাও। দেখো পৃথিবী পৃষ্ঠ থেকে কত দূরে বিভব পৃথিবীর কেন্দ্রের বিভবের অর্ধেক হবে? তোমরা জানো পৃথিবীর কেন্দ্রে বিভব ভি ইকুয়াল টু মাইনাস 1.5 gm/r এবং পৃথিবী থেকে স্মল আর দূরে পৃথিবীর বাইরে বিভব ভি ইকুয়াল টু মাইনাস gm/r। এখন দেখো যখন আর কেন্দ্র থেকে দূরত্ব, তাহলে দেখো এই ভি ড্যাশটা হবে, দেখো এই ভি ড্যাশটা হবে হাফ ভি। তাহলে বলো মাইনাস gm/r ইকুয়াল টু হাফ ইন্টু মাইনাস 1.5 gm/r। এখন দেখো gm/r কেটে এখন দেখো এই gm কেটে দাও, তাহলে মাইনাস 1/r ইকুয়াল টু 1.5/2r আসছে কিনা বলো?
তাহলে দেখো স্মল আর ইকুয়াল টু আসছে 4r/3। তাহলে দেখো কেন্দ্র থেকে দূরত্ব 4r/3, তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে দূরত্ব হবে 4r/3 মাইনাস r ইকুয়াল টু r/3। বোঝা গেল? দেখো মহাকর্ষীয় স্থিতিশক্তি, কোনো বস্তুকে অসীম থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কাজ করতে হয় তাকে মহাকর্ষীয় স্থিতিশক্তি বলে। দেখে নাও m ভরের জন্য এই বিন্দুতে বিভব v, তাহলে এই বিন্দুতে স্থিতিশক্তি u হবে বিভব v ইন্টু বস্তুর ভর m, অর্থাৎ স্থিতিশক্তি হলো মাইনাস ক্যাপিটাল M স্মল m বাই স্মল r। ওকে, এরপরে দেখে নাও কোনো বস্তুকে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে আনতে কৃতকার্যের মান হবে ডেল্টা ডাব্লিউ ইকুয়াল টু চূড়ান্ত বিন্দুতে স্থিতিশক্তি মাইনাস প্রাথমিক বিন্দুতে স্থিতিশক্তি, অর্থাৎ মাইনাস জি ক্যাপিটাল M স্মল m বাই r2 মাইনাস জি ক্যাপিটাল M স্মল m বাই r1। তাহলে কি পাচ্ছ তোমরা? জি ক্যাপিটাল M স্মল m 1 বাই r1 মাইনাস 1 বাই r2। বোঝা গেল? এরপরে কোনো বস্তু সংস্থার স্থিতিশক্তি দেখে নাও, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a, এই বর্গক্ষেত্রটির চারটি শীর্ষবিন্দুতে m1 m2 m3 ও m4 ভর আছে। এই বস্তু সংস্থার স্থিতিশক্তি u ইকুয়াল টু, দেখে নাও এই দুটো বস্তুর স্থিতিশক্তি হবে মাইনাস জি m1 m2 বাই তাদের মধ্যে দূরত্ব। আবার m1 m3 স্থিতিশক্তি হবে মাইনাস জি m1 m3 এবং তাদের মধ্যে দূরত্ব √2a। আবার m1 m4 এর স্থিতিশক্তি হবে মাইনাস জি m1 m4 বাই তাদের মধ্যে দূরত্ব a। আবার দেখো m2 m3 জন্য স্থিতিশক্তি কত হবে? মাইনাস জি m2 m3 ডিভাইড বাই তাদের মধ্যে দূরত্ব। আবার m2 m4 এর স্থিতিশক্তি কত হবে? মাইনাস জি m2 m4 বাই তাদের মধ্যে দূরত্ব। আবার m3 m4 এর কত হবে? মাইনাস জি m3 m4 ডিভাইড বাই a। ওকে, বোঝা গেল? আবার দেখে নাও পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় স্থিতিশক্তি ইউ ইকুয়াল টু জি ইন্টু পৃথিবীর ভর ইন্টু বস্তুর ভর ডিভাইড বাই পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব। দেখো এই উচ্চতা এইচ ব্যাসার্ধ আর, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব হবে আর প্লাস এইচ উইথ নেগেটিভ সাইন। বোঝা গেল? এরপরে দেখো যান্ত্রিক শক্তি সংরক্ষণ। ধরে নাও কোনো একটি বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে v1 বেগে নিক্ষেপ করা হলো, যখন এইচ উচ্চতায় পৌঁছালো তখন তার বেগ হলো v2। তাহলে দেখো এখানে আমাদের যান্ত্রিক শক্তি, অর্থাৎ এখানে স্থিতিশক্তি প্লাস গতিশক্তির যোগফল, এখানেও হবে স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফল। তাহলে দেখে নাও আমরা লিখতে পারি u1 প্লাস k1 ইকুয়াল টু u2 প্লাস k2। বলো পৃথিবী পৃষ্ঠে স্থিতিশক্তি কত? মাইনাস জি এম এম বাই পৃথিবীর ব্যাসার্ধ, অর্থাৎ এখানে হবে মাইনাস জি এম এম বাই পৃথিবীর ব্যাসার্ধ। আবার এখানে বেগ v1 আছে, গতিশক্তি কত হবে? হাফ m v1 স্কয়ার। এখন এইচ উচ্চতায় স্থিতিশক্তি কত হয় বলো? মাইনাস জি ক্যাপিটাল M স্মল m ডিভাইড বাই কত হয় বলো? আর প্লাস এইচ। গতিশক্তি কত হবে? হাফ m v2 স্কয়ার, অর্থাৎ হাফ m v2 স্কয়ার। দেখো তাহলে প্রাথমিক অবস্থানে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি ইকুয়াল টু চূড়ান্ত অবস্থানে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। বোঝা গেল? দেখো একটি বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ ইকুয়াল টু আর উচ্চতায় তুলতে কত কার্য করতে হবে? তাহলে দেখো
প্রাথমিক অবস্থান পৃথিবী পৃষ্ঠ, চূড়ান্ত অবস্থান H=R, অর্থাৎ প্রাথমিক স্থিতিশক্তি সমান পৃথিবী পৃষ্ঠের স্থিতিশক্তি সমান G ইন্টু পৃথিবীর ভর বস্তুর ভর বাই পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব। চূড়ান্ত অবস্থানের স্থিতিশক্তি U2 - G পৃথিবীর ভর বস্তুর ভর বাই পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব মানে R+R। তাহলে কার্য জানো না, ডেল্টা ডাব্লিউ কার্য কি? স্থিতিশক্তির পরিবর্তন U2 - U1। ওকে, তাহলে কি পাচ্ছে দেখো, -G_M_m/2r প্লাস G_M_m/r। দেখো এটা যদি আমরা যোগ করি তাহলে পাবো G_M_m/2r। এখন আমরা জানি অভিকর্ষের ত্বরণ G=Gm/r², তাহলে Gm কি পাবো? Gr²। তাহলে দেখো কার্য হলো ডেল্টা ডাব্লিউ Gr²m/2r = 1/2 mgr। বোঝা গেল? নেক্সট নাও, এখানে বলেছে একটি বস্তুকে পৃথিবীপৃষ্ঠ থেকে কত বেগে নিক্ষেপ করলে h=2r উচ্চতায় পৌঁছাবে। তাহলে দেখে নাও, শক্তি সংরক্ষণ যদি করো U1 + K1 = U2 + K2। দেখো U1 মানে পৃথিবী পৃষ্ঠের স্থিতিশক্তি, কত হয় বলো তো? -Gm/m/r। বলেছে কত বেগে, বলেছে কত বেগে, ধরি বেগ v, তাহলে গতিশক্তি হবে 1/2 mv²। এখন দেখো কত উচ্চতায় পৌঁছেছে? 3r/h। দেখো এটা -Gmm, এটা r+3r। এরপরে K2 যেহেতু সর্বোচ্চ ওই উচ্চতায় পৌঁছাচ্ছে, যেহেতু সর্বোচ্চ 3r উচ্চতায় পৌঁছেছে এবং আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় বেগ 0, তাহলে এখানে গতিশক্তি হবে 0। তাহলে দেখে নাও 1/2 mv², এটা আসবে Gmm/r -Gmm/4r। দেখো লসাগু করলে এটা হবে 3/4 Gmm/r। এখন দেখো তোমরা জানো Gm সমান কি? Gr²। তাহলে এটা আসছে দেখো 3/4 Gr² m/r। দেখো এটা আসছে 1/2 mv² = 3 mgr/4। তাহলে দেখো m কেটে গেল, তাহলে v √, দেখে নাও 1.5 gr। তাহলে দেখে নাও 1.5, gটা 10 আর rটা 640000 মিটার। তাহলে এটা আমরা পাবো দেখো 9.8 × 10⁻³ মিটার/সেকেন্ড, মানে 9.8 কিলোমিটার/সেকেন্ড। বোঝা গেল? কোনো বস্তুকে পৃথিবীপৃষ্ঠ বা অন্য কোনো গ্রহ থেকে যে ন্যূনতম বেগে প্রক্ষেপ করলে পৃথিবী বা ওই গ্রহের অভিকর্ষের ক্ষেত্র ছাড়িয়ে যায় তাকে পৃথিবী বা ওই গ্রহে মুক্তিবেগ বলে। দেখে নাও, মুক্তিবেগের মান প্রক্ষেপ অভিমুখের উপর নির্ভর করে না, অর্থাৎ যেদিকেই প্রক্ষেপ করা হোক না কেন মুক্তিবেগের মান একই হবে এবং মুক্তিবেগ প্রক্ষিপ্ত বস্তুর ভরের উপর নির্ভর করে না। তার মানে 1 কেজি ভরের বস্তুর মুক্তিবেগ যা হবে 2 কেজি ভরের বস্তুর মুক্তিবেগ একই হবে। আবার যে কোনো স্থান থেকে প্রক্ষেপ করা হোক না কেন মুক্তিবেগ একই, অর্থাৎ কোনো বস্তুকে যদি দিল্লি থেকে প্রক্ষেপ করা হয় অথবা কলকাতা থেকে প্রক্ষেপ করা হয় মুক্তিবেগের মান একই হবে। বোঝা গেল? পৃথিবীপৃষ্ঠে মুক্তিবেগের মান v √2gm/r = √2gr r × √8/3 πg/ρ = 11.2 কিলোমিটার/সেকেন্ড। বোঝা গেল? এরপরে মুক্তিবেগের রাশিমালা। শক্তি সংরক্ষণ সূত্র প্রয়োগ করে মুক্তিবেগের রাশিমালা নির্ণয় করা যায়।
দেখে নাও U1 প্লাস K1 ইকুয়ালস টু U2 প্লাস K2। ধরে নিচ্ছি পৃথিবীপৃষ্ঠে মুক্তিবেগ VE। তাহলে K1 কত হবে বলো তো, হাফ এম VE স্কয়ার। পৃথিবীপৃষ্ঠে স্থিতিশক্তি কত হবে, U1 ইকুয়াল টু মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। অসীমে স্থিতিশক্তি কত হবে, 0। অসীমে গতিশক্তি কত হবে, 0, যেহেতু ন্যূনতম বেগে প্রক্ষেপ করা হয়েছে। তাহলে দেখে নাও হাফ এম VE স্কয়ার মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর ইকুয়াল টু 0 প্লাস 0। তাহলে VE ইকুয়াল টু রুট ওভার অফ 2GM বাই আর। তোমরা জানো GM সমান GR স্কয়ার, তাহলে লিখে নাও রুট ওভার অফ 2GR স্কয়ার বাই আর সমান রুট ওভার 2GR। আবার পৃথিবীর ভর m সমান 4/3 পাই r³ রো। তাহলে VE ইকুয়াল টু রুট ওভার অফ 4/3 পাই r³ রো বাই আর সমান r ইন্টু রুট ওভার অফ 8/3 পাই জি রো। তাহলে দেখো এটা হলো মুক্তিবেগের রাশিমালা, এটা হলো মুক্তিবেগের রাশিমালা, আবার এটা হলো মুক্তিবেগের রাশিমালা। বোঝা গেল? এরপরে নেক্সট দেখো, পৃথিবীর ব্যাসার্ধ 2% সংকুচিত হলে মুক্তিবেগের পরিবর্তন কত হবে? তাহলে দেখো এখানে দেওয়া আছে ডেল্টা আর বাই আর ইকুয়াল টু -2%। তাহলে দেখে নাও আমরা কি জানি, V ইকুয়াল টু 2GM বাই রুট আন্ডার। তাহলে দেখো এখানে লিখতে পারি ডেল্টা VE বাই VE ইকুয়াল টু, দেখে নাও 2GMটা কনস্ট্যান্ট আর আরটা পরিবর্তনশীল। তাহলে দেখো এখানে লিখতে পারি না r⁻⁻², তাহলে এটা হবে -12 ডেল্টা আর বাই আর। তাহলে দেখে নাও এখানে ডেল্টা আর বাই আর দেওয়া আছে -2%, তাহলে এটা হলো হাফ ইন্টু -2%, তাহলে কত হলো 1%। অতএব মুক্তিবেগ 1% বাড়বে। বোঝা গেল? দেখো চন্দ্রের ভর ও ব্যাসার্ধ পৃথিবীর ভর এর 1/80 গুণ এবং ব্যাসার্ধ 1/4 গুণ হলে চন্দ্রপৃষ্ঠে মুক্তিবেগ কত? দেখো পৃথিবীপৃষ্ঠে মুক্তিবেগ 2 ইন্টু জি ইন্টু পৃথিবীর ভর বাই পৃথিবীর ব্যাসার্ধ, এটা ইকুয়ালস টু 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এখন চন্দ্রপৃষ্ঠে মুক্তিবেগ ভি ড্যাশ ইকুয়াল টু কী হবে বলো, 2 ইন্টু জি চন্দ্রের ভর। দেখো পৃথিবীর ভর m হলে চন্দ্রের ভর হবে m/80, তাহলে আমরা এখানে বসাবো m/80 বাই চন্দ্রের ব্যাসার্ধ বলো কত, পৃথিবীর ব্যাসার্ধের 1/4 মানে r/4। তাহলে আমরা পাচ্ছি এটা 2GM বাই আর রুট ওভার 1/16। অর্থাৎ দেখো তোমরা জানো এটা 11.2 কিলোমিটার পার সেকেন্ড ইন্টু 1/4, তাহলে কত বলো তো, সমান 2.8 কিলোমিটার পার সেকেন্ড। অর্থাৎ চন্দ্রপৃষ্ঠে মুক্তিবেগের মান হবে 2.8 কিলোমিটার পার সেকেন্ড। এরপরে দেখো চন্দ্রপৃষ্ঠে গ্যাসীয় আবরণ নেই কেন? দেখো যখন চন্দ্র সৃষ্টি হয়েছিল তখন এর উষ্ণতা খুব বেশি ছিল। সেই উষ্ণতায় গ্যাসীয় অণুর RMS বেগ চন্দ্রপৃষ্ঠে মুক্তিবেগের থেকে বেশি হওয়ায় তারা চন্দ্রপৃষ্ঠ থেকে উধাও হয়ে যায়, তাই চন্দ্রপৃষ্ঠে কোনো গ্যাসীয় আবরণ নেই। দেখো M1 ও M2 ভরের মধ্যবর্তী দূরত্ব d। এদের সংযোগকারী রেখার মধ্যবিন্দু থেকে একটি বস্তুকে কত বেগে প্রক্ষেপ করলে ওই বস্তুটি মহাশূন্যে উধাও হয়ে যাবে, অর্থাৎ মুক্তিবেগ লাভ করবে। তাহলে আমরা আবার শক্তি সংরক্ষণ সূত্র প্রয়োগ করি। দেখো কি হবে বলো, দেখো U1 প্লাস K1 ইকুয়াল টু U2 প্লাস K2। দেখো এই M1 এর জন্য শক্তি কত, দেখো M1 এর জন্য স্থিতিশক্তি -GM1 ইন্টু বস্তুর ভর বাই d/2। M2 এর জন্য স্থিতিশক্তি কত, G
m2 স্মল m বাই d/2। গতিশক্তি কত? হাফ mv²। এরপরে বলো অসীমে স্থিতিশক্তি 0, অসীমে গতিশক্তি 0, কারণ আমরা ভিটা ন্যূনতম মানে প্রক্ষেপ করেছি যাতে বস্তুটি উধাও হয়ে যায়। তাহলে দেখো এখান থেকে আমি পাবো হাফ mv² ইজ ইকাল টু 2g ক্যাপিটাল M1 প্লাস M2 ইন্টু স্মল m ডিভাইড বাই ডি। তাহলে দেখে নাও এখান থেকে পাচ্ছি আমরা v ইকাল টু √4g ক্যাপিটাল M1 প্লাস M2 ডিভাইড বাই ডি। অতএব মুক্তিবেগের মান হলো √4g M1 প্লাস M2 বাই ডি। বোঝা গেল? এরপরে দেখো কেপলারের সূত্র। সূর্যকে ফোকাসে রেখে গ্রহগুলি বিভিন্ন উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে। দেখে নাও এটা একটা উপবৃত্তাকার পথ। উপবৃত্তের দুটো ফোকাস থাকে, এখানে একটা থাকে, এখানে একটা থাকে। ধরে নিচ্ছি সূর্য এই ফোকাসে অবস্থিত, তাহলে গ্রহগুলি এই রকম উপবৃত্তাকার পথে ঘুরবে। বোঝা গেল? দ্বিতীয় সূত্র, সূর্য থেকে গ্রহ পর্যন্ত বিস্তৃত দূরত্ব সমান অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। ধরে নাও কোনো একটা সময় একটা গ্রহের অবস্থান হলো এটা। তাহলে দেখো সূর্য থেকে গ্রহ পর্যন্ত যে বিস্তৃত দূরত্ব, অর্থাৎ এটা যদি পি হয় তাহলে এসপি দূরত্ব সমান অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। ধরে নাও প্রথমে P1 অবস্থানে ছিল, ডেল্টা টি সময় পরে P2 অবস্থানে পৌঁছালো। তাহলে যে ক্ষেত্রফল বর্ণনা করলো সেই ক্ষেত্রফলটা হবে SP1 P2। আবার যখন গ্রহটি সূর্যের পাশে চলে আসবে, ধরো এটা P3 অবস্থানে চলে এলো, P3 অবস্থান থেকে যদি P4 অবস্থানে আসে, তাহলে এই যে দূরত্ব যে ক্ষেত্রফল বর্ণনা করলো সেই ক্ষেত্রফল SP3P4 এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল সমান হবে। তাহলে দেখো সূর্য থেকে গ্রহ পর্যন্ত বিস্তৃত দূরত্ব সমান অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, অর্থাৎ একক সময়ে অতিক্রান্ত ক্ষেত্রফল সমান। যদি ডেল্টা টি সময়ে অতিক্রান্ত ক্ষেত্রফল ডেল্টা এ হয়, তাহলে ডেল্টা এ বাই ডেল্টা টি ইকুয়াল টু ধ্রুবক। এই ধ্রুবকের মান হয় L/2m, যখন L হচ্ছে গ্রহের কৌণিক ভরবেগ এবং m উহার ব্যাসার্ধ এবং m গ্রহটির ভর। অতএব এই সূত্রটি কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে ব্যাখ্যা করা যায়। দেখো এখন যেহেতু এরিয়াল ভেলোসিটি অথবা এরিয়া বাই টাইম ধ্রুবক, তাহলে আমরা বলতে পারি না কৌণিক ভরবেগ mvr/2m এটাও ধ্রুবক। তাহলে দেখো তাহলে হাফ vr ধ্রুবক। তাহলে বলা যায় যে v1r1 ইকুয়াল টু v2r2। অর্থাৎ গ্রহটি যখন এই অবস্থানে আছে, যদি তার বেগ v1 হয় যখন সূর্য থেকে দূরত্ব r1, আবার যখন সূর্যের কাছে চলে এসছে তখন যদি বেগ v2 হয় এবং দূরত্ব r2 হয়, তাহলে v1r1 ইকুয়াল টু v2r2। অর্থাৎ সূর্য থেকে যখন দূরে থাকবে গ্রহের বেগ কম হবে, আর সূর্যের যখন কাছে আসবে বেগ বাড়বে। এটা খুব ইম্পর্টেন্ট রিলেশন। বোঝা গেল? এরপরে কেপলারের তৃতীয় সূত্র, গ্রহের আবর্তনকালের বর্গ সূর্য থেকে গ্রহের গড় দূরত্বের ত্রিঘাতের সমানুপাতিক। দেখে নাও যদি আবর্তনকাল টি হয়, গড় দূরত্ব r হয়, তাহলে t² প্রপোর্শনেট r³। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি T2/T1 তার বর্গ ইজ ইকুয়াল টু r2/r1 তার কিউব। বোঝা গেল? গ্রহ সূর্য থেকে যত দূরে হবে ওর পর্যায়কাল তত বেশি হবে। বোঝা গেল? এখন যদি মহাকর্ষ বল F প্রপোর্শনেট 1/r⁴n হয়, তবে
টি স্কোয়ার প্রপোর্শনেট r⁴n+1 হবে। এই সূত্রটা তোমরা ভালো করে মনে রেখে নিও, এটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে খুব আসে। বোঝা গেল? এরপরে নেক্সট দেখো কেপলারের তৃতীয় সূত্রের প্রমাণ। এখন দেখে নাও, ধরো কোনো একটি গ্রহ বৃত্তাকার পথে সূর্যকে প্রদক্ষিণ করছে। এখন যদি সূর্য থেকে গ্রহের দূরত্ব r হয়, তাহলে দেখো এর বেগ v এর জন্য বাইরের দিকে একটা অপকেন্দ্র বল mv²/r অনুভব করবে। এখন গ্রহের উপর আকর্ষণ বল F = G⁻M/r², গ্রহটিকে বৃত্তাকার পথে ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল সরবরাহ করবে। অতএব লেখা যায় mv²/r = G⁻M/r²। তাহলে দেখো v পেলাম √Gm/r। বোঝা গেল? এখন দেখো যদি আবর্তনকাল t হয়, তাহলে t হবে মোট পথ 2πr/v। এখন যদি আমরা v এর মানটা বসিয়ে দিই, কী পাবো বলো তো? t = 2πr/√Gm/r। তাহলে দেখো t² = 4π²r³/Gm। তাহলে দেখো আমরা কি পেলাম? t² প্রপোর্শনেট r³। বোঝা গেল? এরপরে নেক্সট দেখো কৃত্রিম উপগ্রহের গতি। আমরা এখন কৃত্রিম উপগ্রহের আবর্তন বেগ এবং পর্যায়কাল বের করব। ধরো একটা কৃত্রিম উপগ্রহ যার ভর m পৃথিবী পৃষ্ঠ থেকে h উচ্চতায় পৃথিবীকে বৃত্তাকার পথে আবর্তন করছে। আবর্তন বেগ v। তাহলে দেখো এখন কৃত্রিম উপগ্রহের উপর পৃথিবীর আকর্ষণ বল F = G, পৃথিবীর ভর, কৃত্রিম উপগ্রহের ভর বাই তাদের মধ্যেকার দূরত্বের বর্গ কৃত্রিম উপগ্রহটিকে প্রয়োজনীয় অভিকেন্দ্র বল জোগাবে। এখন যদি কৃত্রিম উপগ্রহের বেগ v হয়, তাহলে এটা হবে mv²/r+h। তাহলে v কত হবে বলো তো? √Gm/r+h। তাহলে কৃত্রিম উপগ্রহের আবর্তন বেগ হলো v = √Gm/r+h। আবার পর্যায়কাল t হলে দেখো মোট পথ 2π × r+h/v। v এর মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে কত হবে? 2π√Gm/r+h হবে কিনা বলো? তাই না? তাহলে t² কত বলো? t² হবে 4π² Gm/r+h এর হোল কিউব। ওকে, এখন দেখো আমরা কতকগুলি বিশেষ ক্ষেত্র আলোচনা করব। এখন যদি দেখো এইচটা লেস দেন R হয়, তাহলে দেখো r+h অলমোস্ট ইকুয়াল টু r হবে না? অর্থাৎ কৃত্রিম উপগ্রহটি পৃথিবী পৃষ্ঠের খুব কাছে পৃথিবীকে আবর্তন করছে। সেই অবস্থায় দেখে নাও আবর্তন বেগ √Gm/r সর্বোচ্চ হবে এবং এর মান হবে দেখো Gm = Gr²/r, অর্থাৎ সেক্ষেত্রে এটা হবে √Gr। এখন g এর মান দেখো 10 আর r 6400 কিলোমিটার, এটা মিটার করলে আবার 10⁻³ আসবে। তাহলে দেখো এটা আসছে 8000 মিটার/সেকেন্ড, অর্থাৎ 8 কিলোমিটার/সেকেন্ড। অর্থাৎ একটি কৃত্রিম উপগ্রহের সর্বোচ্চ আবর্তন বেগ 8 কিলোমিটার/সেকেন্ড। এরপরে ন্যূনতম আবর্তন কাল বের করব। আবর্তন কাল t = √4π² Gm/r+h। ন্যূনতম r+h এর কিউব ন্যূনতম হবে যদি r+h = r হয়, অর্থাৎ কৃত্রিম উপগ্রহটি পৃথিবীর খুব কাছে পৃথিবীকে আবর্তন করে। তাহলে সেই অবস্থায় দেখে নাও 4π² r³
ডিভাইড বাই জি আর স্কোয়ার, তাহলে এটা আসছে 2 পাই রুট আন্ডার আর বাই জি। যদি ক্যালকুলেশন করে নাও 2 পাই আর কত বলো তো 6400 ইন্টু 1000 ডিভাইড বাই 10, তাহলে দেখে নাও এটা আসছে 2 পাই ইন্টু 800 সেকেন্ড, অর্থাৎ 1600 পাই সেকেন্ড, অর্থাৎ 1.41 আওয়ার। তাহলে ন্যূনতম পর্যায়কাল হবে 1.41 আওয়ার। ওকে, এখন দেখে নাও ন্যূনতম পর্যায়কাল এবং গ্রহের গড় ঘনত্বের সম্পর্ক বের করব। দেখো গ্রহের পর্যায়কাল টি মিনিমাম হবে যখন কৃত্রিম উপগ্রহটি পৃথিবীর খুব কাছে থেকে পৃথিবীকে আবর্তন করবে। অতএব কৃত্রিম উপগ্রহের বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর প্লাস এইচ আর এর প্রায় সমান হবে। তাহলে এটা 4 পাই স্কোয়ার আর কিউব ডিভাইড বাই জি এম হবে। এখন দেখে নাও তোমরা যদি এটা করে নাও 4 পাই স্কোয়ার আর কিউব, পৃথিবীর গড় ঘনত্ব যদি রো হয় তাহলে এটা লিখতে পারো না 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ইন্টু রো, তাই না? তাহলে দেখে নাও 4 পাইটা কেটে যাচ্ছে, আর কিউবটা কেটে যাচ্ছে, তোমরা পাচ্ছ 3 পাই বাই 0। দেখো ন্যূনতম পর্যায়কাল কেবলমাত্র পৃথিবীর গড় ঘনত্বের উপর নির্ভর করে। এটা খুব খুব ইম্পর্টেন্ট তোমাদের কাছে, বুঝতে পারলে? এরপরে দেখো কৃত্রিম উপগ্রহের শক্তি। দেখো একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় পৃথিবীকে আবর্তন করছে, তাহলে কৃত্রিম উপগ্রহটির আবর্তন বেগ হবে v√gm ডিভাইড বাই আর প্লাস এইচ। তাহলে এর গতিশক্তি কে হবে কত বলো তো, হাফ এম ভি স্কোয়ার, তাহলে হবে জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইড বাই 2 ইন্টু আর প্লাস এইচ। আবার যেহেতু কৃত্রিম উপগ্রহটি পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় আছে, তাহলে উহার স্থিতিশক্তি হবে মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব। যেহেতু উচ্চতা এইচ তাই কেন্দ্র থেকে দূরত্ব হবে আর প্লাস এইচ। অতএব মোট শক্তি কত বলো তো, ইউ প্লাস কে ইকাল টু মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইড বাই আর প্লাস এইচ প্লাস জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইড বাই 2 ইন্টু আর প্লাস এইচ। তাহলে এটা হবে মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2 ইন্টু আর প্লাস এইচ ইকাল টু মাইনাস কাইনেটিক এনার্জি ইকাল টু হাফ অফ পটেনশিয়াল এনার্জি। অতএব কৃত্রিম উপগ্রহের মোট শক্তি ঋণাত্মক গতিশক্তির সমান এবং স্থিতিশক্তির অর্ধেক। বোঝা গেল? দেখো কোনো একটি কৃত্রিম উপগ্রহ আছে, তাই না? আমরা একে এই উচ্চতার কোনো কক্ষপথে স্থাপন করব। যখন কোনো কৃত্রিম উপগ্রহকে কক্ষপথে স্থাপন করব তখন সেই কক্ষপথে তার আবর্তন বেগ দিতে হবে। অতএব কৃত্রিম উপগ্রহ স্থাপনের জন্য প্রয়োজনীয় শক্তি হবে সর্বোচ্চ অবস্থানে মোট শক্তি মাইনাস প্রাথমিক অবস্থানে মোট শক্তি। দেখো সর্বোচ্চ অবস্থানে মোট শক্তি হবে, দেখো গতিশক্তি প্লাস স্থিতিশক্তি অর্থাৎ মাইনাস জি এম এম বাই 2 ইন্টু আর প্লাস এইচ, এবং যেখান থেকে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে ছড়া হচ্ছে তখন তার কোনো গতিশক্তি থাকবে না, তার শুধু স্থিতিশক্তি থাকবে। অতএব সেক্ষেত্রে শক্তি হবে মাইনাস জি এম এম বাই আর। তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি জি এম এম, এটা কত পাচ্ছি 1 বাই আর মাইনাস 1 বাই 2 ইন্টু আর প্লাস এইচ। তাহলে বলো কত পাচ্ছি এটা, তাহলে পাচ্ছি জি এম এম এটা 2r প্লাস 2h মাইনাস আর ডিভাইড বাই আর ইন্টু আর প্লাস এইচ ইন্টু 2। বোঝা গেল? এরপরে দেখো গ্রহের গতি সংক্রান্ত কতকগুলি অঙ্ক তোমাদের দেখাচ্ছি। ওকে, দেখে নাও একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ থেকে 3400 কিলোমিটার উচ্চতায় বৃত্তাকার পথে আবর্তন করছে। জি ইকাল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে কৃত্রিম উপগ্রহটির আবর্তন বেগ নির্ণয় করো।
দেখে নাও, আমরা জানি আবর্তন বেগ ভি সমান √GM ডিভাইড বাই আর প্লাস এইচ। দেখো আমরা জিএম সমান জানি স্মল জি আর স্কোয়ার, তাহলে সেটাই করে নিই। তাহলে স্মল জি ইন্টু আর স্কোয়ার ডিভাইড বাই আর প্লাস এইচ ইকাল টু আর ইন্টু √জি বাই আর প্লাস এইচ। দেখো মানগুলো বসিয়ে নাও। আর এর মান কত? 6400 কিলোমিটার। তাহলে ভি ইকাল টু 6400 ইন্টু 10⁻³ জি কত হবে বলো তো? 9.8। আর এটা হবে আর প্লাস এইচ 6400 প্লাস 3400 কিলোমিটার, এটাকে মিটারে করে নিতে হবে, অর্থাৎ 10⁻³ তাহলে দেখো কত পাচ্ছি বলো তো? 6.4 ইন্টু 10⁻6 √, দেখো এটা 9.8, এটা হবে 9.8 ইন্টু 10⁻6। আসছে কিনা বলো? দেখো 9.8 9.8 কেটে গেল, 6.4 ইন্টু 10⁻6 বাই 10⁻3, তাহলে হলো 6.4 ইন্টু 10⁻3 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 6.4 কিলোমিটার পার সেকেন্ড। বোঝা গেল? তাহলে গ্রহের আবর্তন বেগ হলো 6.4 কিলোমিটার পার সেকেন্ড। ওকে, দেখে নাও, একটি কৃত্রিম উপগ্রহ উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। পৃথিবী থেকে ওর সর্বনিম্ন দূরত্ব হলো 2r এবং সর্বোচ্চ দূরত্ব হলো 4r। ওর সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেগ বের করতে হবে। দেখো যদি সর্বোচ্চ বেগ v1 হয় এবং সর্বনিম্ন বেগ v2 হয়, তাহলে দেখো কেপলারের দ্বিতীয় সূত্র থেকে পাই v1 ইন্টু r1 ইকুয়াল টু v2 ইন্টু r2, r2 মানে 4r। তাহলে দেখে নাও v1 ইকুয়াল টু পাচ্ছ 2v2, পাচ্ছ কিনা বলো? দেখো আমি তোমাদের বলেছি বেগ বের করতে হলে যান্ত্রিক শক্তি সংরক্ষণ সূত্র কাজে লাগাতে হবে। তাহলে বলো যান্ত্রিক শক্তি, বলো এখানে যান্ত্রিক শক্তি কত না? হাফ এম v1 স্কোয়ার মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2r। এখানে যান্ত্রিক শক্তি কত? হাফ এম v2 স্কোয়ার মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইড বাই 4r। এখন দেখো v1 যদি 2v বসিয়ে দাও কত পাবে বলো? দেখো হাফ এম ইন্টু 4v2 স্কোয়ার মাইনাস দেখো জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2r ইকুয়াল টু হাফ এম v2 স্কোয়ার মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই 4r। বোঝা গেল? এরপরে দেখে নাও হাফ এম ভি স্কোয়ারটা এদিকে নিয়ে আসবো আর জি mm বাই 2rটা ওপাশে নিয়ে যাব। দেখো এখানে 4 ইন্টু হাফ এম v2 স্কোয়ার, এখানে হাফ এম v2 স্কোয়ার, তাহলে আমরা পাবো 3 ইন্টু হাফ এম v2 স্কোয়ার ইকুয়াল টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2r মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইড বাই 4r। তাহলে আমরা এখানে পাচ্ছি দেখো 3/2 v2 স্কোয়ার ইকুয়াল টু জি ক্যাপিটাল এম বাই 4r। পাবো কিনা বলো? এরপরে দেখো কেটে নিচ্ছি, এটা কাটলে 2 হবে। তাহলে দেখো v2 ইকুয়ালস টু আমরা পাচ্ছি √GM বাই 6r। এখন তোমরা জানো GM বাই r এর মান 8 কিলোমিটার পার সেকেন্ড, তাহলে দেখো বেগ হবে 8/√6 কিলোমিটার পার সেকেন্ড। ওকে, তাহলে দেখো সর্বোচ্চ বেগ v1 কত হবে? 2v2, তাহলে এটা হবে 16/√6 কিলোমিটার পার সেকেন্ড। বোঝা গেল? নেক্সট দেখো একটি কৃত্রিম উপগ্রহকে h=2r উচ্চতায় স্থাপন করতে কত শক্তি দিতে হবে? কৃত্রিম উপগ্রহকে স্থাপনের জন্য মোট শক্তি লাগে সর্বোচ্চ অবস্থানে মোট শক্তি মাইনাস প্রাথমিক অবস্থানে মোট শক্তি। তাহলে দেখো সর্বোচ্চ অবস্থানে মোট শক্তি হবে GMM ডিভাইড বাই 2 ইন্টু r প্লাস 2r, হবে কিনা বলো? মাইনাস সর্বনিম্ন অবস্থানে মোট শক্তি GMM বাই r প্লাস 0, কারণ সর্বনিম্ন অবস্থানে বেগ 0। তাহলে দেখে নাও এখানে পাচ্ছ GMM বাই r
মাইনাস এটা GMM বাই কত আসছে বলো তো 6R, তাহলে এটা পাচ্ছ 5GMM বাই 6R। তাহলে তোমরা GM সমান জানো স্মল জি আর স্কোয়ার, তাহলে 5GR² ইন্টু স্মল m বাই 6R, তাহলে কত 5/6 mgr। বোঝা গেল? দেখো কৃত্রিম উপগ্রহের আবর্তন বেগ ও মুক্তি বেগের সম্পর্ক। ধরো এইচ উচ্চতায় কোনো একটি কৃত্রিম উপগ্রহ আছে, তাহলে তার আবর্তন বেগ ভিও ইকুয়ালস টু √gm ডিভাইড বাই r প্লাস এইচ, এবং ওই উচ্চতা থেকে মুক্তিবেগ হবে VE ইকাল টু √2 ইন্টু GM বাই r প্লাস এইচ। এখন দেখো VE বাই VO কত পাবো আমরা, এটা ডিভাইড বাই এটা সমান √2, তাহলে দেখো VE ইকুয়ালস টু √2V0, অর্থাৎ কোনো কৃত্রিম উপগ্রহের আবর্তন বেগ বর্তমান আবর্তন বেগের √2 গুণ হলে কৃত্রিম উপগ্রহটি কক্ষপথ থেকে উধাও হয়ে যাবে। বোঝা গেল? অর্থাৎ দেখো √2 মানে 1.41 ইন্টু V0, অর্থাৎ 141% অফ V0, অর্থাৎ তার প্রাথমিক বেগের 141% হলে বা 41% বৃদ্ধি পেলে কৃত্রিম উপগ্রহটি তার কক্ষপথ থেকে উধাও হয়ে যাবে। বোঝা গেল? এরপরে কৃত্রিম উপগ্রহ, কোনো কৃত্রিম উপগ্রহকে স্থাপনের শর্ত। ধরো কোনো কৃত্রিম উপগ্রহের এইচ উচ্চতায় বেগ V0 ইকাল টু কত বলো তো √GM ডিভাইড বাই r প্লাস এইচ। এখন যদি বেগ লেস দেন V0 হয়, তাহলে কৃত্রিম উপগ্রহটি পৃথিবীতে আবার ফিরে আসবে। এখন যদি বেগ V ইকাল টু V0 হয়, তবে কৃত্রিম উপগ্রহটি বৃত্তাকার পথে পৃথিবীকে আবর্তন করবে। বোঝা গেল? এখন যদি V গ্রেটার দেন V0 হয় কিন্তু লেস দেন এসকেপ ভেলোসিটি হয়, তখন কৃত্রিম উপগ্রহটি উপবৃত্তাকার পথে পৃথিবীকে আবর্তন করবে। বোঝা গেল? আবার যদি V গ্রেটার দেন এসকেপ ভেলোসিটি হয়, তাহলে কৃত্রিম উপগ্রহটি পরাবৃত্তাকার পথে অভিকর্ষের ক্ষেত্র ছাড়িয়ে যাবে। বোঝা গেল? নেক্সট, এরপরে দেখে নাও কৃত্রিম উপগ্রহে ভারহীনতা। এখন দেখো কোনো কৃত্রিম উপগ্রহে বা মহাকাশযানে বস্তু ভারহীন থাকে। তার কারণ কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারপাশে ঘোরার সময় যে অপকেন্দ্র বল অনুভব করে তা কৃত্রিম উপগ্রহের ওজনের সমান। তাই পৃথিবীর সাপেক্ষে কৃত্রিম উপগ্রহের কোনো ওজন থাকে না। তাই কোনো স্পেসশিপ বা কৃত্রিম উপগ্রহে যদি কোনো বস্তুকে রাখা হয়, পৃথিবীর সাপেক্ষে তার কোনো ওজন থাকবে না। যেমন পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, ফলে কোনো বস্তুর ওজন কেবলমাত্র পৃথিবীর অভিকর্ষের জন্যই হয়, সূর্যের অভিকর্ষের জন্য ওজন হয় না। যদি সূর্যের অভিকর্ষের জন্য ওজন হতো, তাহলে দিনের বেলায় আমাদের একরকম ওজন হতো, আবার রাত্রিবেলা আর একরকম ওজন হতো। ওকে, আবার চন্দ্রপৃষ্ঠে কোনো বস্তুর ওজন পৃথিবীর অভিকর্ষের উপর নির্ভর করে না, কারণ চন্দ্র পৃথিবীর চারপাশে ঘোরার সময় যে অপকেন্দ্র বল অনুভব করে সেটা পৃথিবীর টানকে প্রশমিত করে। বোঝা গেল? এখন দেখো ভূসমলয় উপগ্রহ। নিরক্ষরেখার উপর অবস্থিত যে কৃত্রিম উপগ্রহ পশ্চিম থেকে পূর্ব অভিমুখে উহার কক্ষপথে 24 ঘন্টায় একবার ঘুরে আসে তাকে ভূসমলয় উপগ্রহ বলে। দেখো এটা ভূসমলয় উপগ্রহের কক্ষপথ। এই কক্ষপথকে বলে পার্কিং কক্ষপথ। এই কক্ষপথটা পুরোপুরি নিরক্ষরেখার উপরে অবস্থিত এবং ভূসমলয় উপগ্রহ পুরো 24 ঘন্টায় পশ্চিম থেকে পূর্ব দিক বরাবর একবার ঘুরে আসে। ফলে পৃথিবীর কোনো বিন্দু সাপেক্ষে
এই কৃত্রিম উপগ্রহটিকে সর্বদাই স্থির মনে হবে। এবং ভূসমলয় উপগ্রহের বৈশিষ্ট্য হল পৃথিবীপৃষ্ঠ থেকে এর উচ্চতা হল 36,000 কিলোমিটার এবং এর আবর্তন বেগ হয় 3.1 কিলোমিটার পার সেকেন্ড। এর আবর্তনের জন্য কৌণিক বেগ পৃথিবীর ঘূর্ণনের জন্য কৌণিক বেগের সমান। ওকে, ভূসমলয় উপগ্রহকে লাইভ টেলিকাস্টিং ও টেলিযোগাযোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপরে মেরু উপগ্রহ, যে উপগ্রহের কক্ষপথ নিরক্ষরেখার লম্ব তাকে মেরু কক্ষপথ বলে এবং এই কক্ষপথে যে কৃত্রিম উপগ্রহ ঘোরে তাকে মেরু উপগ্রহ বলে। মেরু উপগ্রহের উচ্চতা প্রায় 720 কিলোমিটার হয় এবং এর পর্যায়কাল হয় 1 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি এবং প্রতিটি আবর্তনে ইহা উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর উপর দিয়ে যায়। মেরু উপগ্রহ আবহাওয়া পর্যবেক্ষণে, জমি জরিপে এবং ম্যাপ তৈরিতে ব্যবহার করা হয়। বোঝা গেল? ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।